হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। এবং এই মুহূর্তে যাদের টেকনিশিয়ান এক্সাম চলছে, আশা করছি তারা প্রত্যেকে প্রত্যেকটা শিফটে খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছ এবং আগামী দিনে যাদের যে শিফটে এক্সাম রয়েছে আশা করছি তারাও ভালো পরীক্ষা দিতে পারবে এবং অবশ্যই নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। এর পাশাপাশি তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রিপারেশন করতে চাইছো আগামী দিনের পরীক্ষার জন্য, তাদেরকে অবশ্যই বলবো প্লে স্টোর থেকে ডিজিটাল পড়াশোনা একাডেমি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে রাখো। এটা ইনস্টল করা থাকলে এখান থেকে যেমন তুমি আমাদের সঙ্গে পেড ব্যাচে যুক্ত হতে পারবে, তার পাশাপাশি বিভিন্ন ফ্রি অফ কস্ট যে মক টেস্ট রয়েছে সেই সমস্ত মক টেস্টগুলোকে অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও তোমাদেরকে বলবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল ডিজিটাল পড়াশোনা একাডেমি রয়েছে সেখানে অবশ্যই যুক্ত হয়েও, সেখানে যুক্ত থাকলে ক্লাসের নোটিফিকেশন, ইম্পর্টেন্ট আপডেট এবং মক টেস্ট হলে পারে তার ইনফরমেশন এবং তার লিঙ্ক সমস্ত কিছুই কিন্তু তুমি এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আজকে আমাদের যে ক্লাসটা হতে চলেছে সেটা এএলপি 2024 এর CBT-1 যে এক্সাম হয়েছে তারই 29শে নভেম্বরের প্রত্যেকটা শিফটের কোশ্চেন আমরা করব। আমাদের আজকের ক্লাস হলে পারে এএলপির সমস্ত শিফটের জেনারেল সায়েন্সের সলিউশন কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমরা 29শে নভেম্বরের প্রত্যেকটা শিফট অর্থাৎ মোট 60খানা কোশ্চেন থাকছে এবং প্রত্যেকটা কোশ্চেনকে আলোচনা করে দিচ্ছি, যেটা যেভাবে সঠিক উত্তর হবে সেটা আলোচনা করছি, যাতে করে আগামী দিনে তোমাদের যদি কোনো এক্সাম হয় সেই এক্সামে যদি এই জাতীয় প্রশ্ন আসে তাহলে তোমাদের সেটা অবশ্যই সাহায্য হবে। এবং অবশ্যই করে বলবো আজকে এটা হয়ে যাওয়ার পর এর পরবর্তী কোন বিষয়ের ওপর তোমরা ক্লাস চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে সেই বিষয়ের ওপর তোমাদেরকে পরবর্তী ক্লাস করানোর একটা ব্যবস্থা করা যেতে পারে। চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। প্রথম প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন গৃহস্থালির ব্যবহৃত যন্ত্র যা তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ওপর ভিত্তি করে কাজ করে না? এই জাতীয় কোশ্চেনগুলো আমাদের সব থেকে ভুল হয়। আমরা পরীক্ষার প্রেসারে যখন উত্তর করতে যাই এই যে করে না লেখা আছে অনেকেই ইগনোর করি। এখন হয়তো আমি বলছি অনেকের কথাটা ফালতু মনে হতে পারে, হলেও কিছু করার নেই। বাস্তব ফ্যাক্ট যেটা সেটা আমি তোমাকে বললাম। অনেক স্টুডেন্টই আছে, তুমি যদি নিজেকেও দেখো দেখবে অনেক ক্ষেত্রেই এই করে না শব্দটাতে আমরা ইগনোর করি, যার জন্য ভুল করি। কারণ এই প্রশ্নটাই অনেক স্টুডেন্ট ভুল করেছে, সেই জন্যই আমি বললাম। এই যে করে না অর্থাৎ যে করে না, তাহলে তাপ তড়িৎ প্রবাহের তাপীয় এফেক্ট বলতে কি? আমরা জানি জুলের ক্রিয়া, যেটাকে আমরা লিখি H=I²RT এই ফর্মুলা দিয়ে, যেখানে I² হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে রোধ, টি হচ্ছে সময়, এইচ হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন হওয়া তাপের পরিমাণকে নির্দেশ করে। তাহলে এখানে আমাদের যে যন্ত্রগুলো রয়েছে, তাহলে আমাদের দেখতে হবে যে যন্ত্রটায় তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হচ্ছে না সেটাই আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা দেখি কোনটার ক্ষেত্রে হচ্ছে না। দেখো, বৈদ্যুতিক হিটার, যখন হিটার নর্মাল অবস্থায় থেকে গরম হয় না, হিটারটাকে ইউজ করি কি করতে? জল গরম করার জন্য, চা গরম করার জন্য, খাবার রান্না করার জন্য। অর্থাৎ ওখানে তড়িৎ প্রবাহ হবে, তার ফলে তাপ উৎপন্ন হবে, সেটাকে কাজে লাগিয়ে কাজ করানো হয়। তাই হিটার, বৈদ্যুতিক ওয়াটার হিটার, এখন শীতকাল চলছে অনেকের বাড়িতেই আছে বৈদ্যুতিক ওয়াটার হিটার, সেই জিনিসটা। এবং বৈদ্যুতিক ইস্ত্রি, যেটা দিয়ে আমরা জামা কাপড় প্লেন করার কাজে ব্যবহার করি, এগুলো প্রত্যেকটাই জুল হিটিং এফেক্ট বা H=I²RT এর ওপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছে। কিন্তু বৈদ্যুতিক মোটর এর ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি। তাহলে বৈদ্যুতিক মোটর কিসের ওপর, কি কনসেপ্টের ওপর চলে? তড়িৎ প্রবাহের ফলে যে ওর মধ্যে ম্যাগনেটিজম তৈরি হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে চুম্বকীয় ক্রিয়া, তার উপর ভিত্তি করে কিন্তু বৈদ্যুতিক মোটর চলে। তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বৈদ্যুতিক মোটর, যেটা তড়িৎ প্রবাহের তাপ চুম্বকীয় ক্রিয়ার উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে। এবার তোমাদেরকে আমি একটা জিনিস প্রশ্ন বলছি, যে প্রশ্নটার উত্তর সকলে HW করে কমেন্ট সেকশনে জানাবে। যদিও কেউ জানাবে না জানি, তবু আমি বলছি, যাদের ভালো লাগবে তারা জানাবে, কারণ সবাই তো বিজ্ঞ পণ্ডিত, কথাগুলো শুনতে খারাপ লাগবে। বিজ্ঞ পণ্ডিত, সবকিছু জানো, অথচ কমেন্ট সেকশনে লিখতে একটু কষ্ট হয়, তাই না? এত জানো অথচ সেই জানার জ্ঞানটাকে প্রকাশ করতে কষ্ট হয়। তো এই হচ্ছে বিষয় আমাদের। তো যাই হোক, অনেকেরই কষ্ট হয়, কিছু করার নেই, লিখতে হবে, টাইপ করতে হবে।
তো যেটা কাজের জিনিস সেটাই আসা যাক, যে প্রভাবে, চুম্বকীয় ক্রিয়ার প্রভাবে বা চুম্বক ক্ষেত্রের প্রভাবে তড়িৎ উৎপন্ন হয়। চুম্বক ক্ষেত্রের প্রভাবে তড়িৎ উৎপন্ন হয়, এই রকম যন্ত্রের নাম কি হবে? সকলে ভালো করে ভাবনা চিন্তা করে কমেন্ট সেকশনে লিখো, দেখবো কজন লিখতে পারো, তাহলেই বোঝা যাবে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। অনেকের মনে হতে পারে আপনি বহুত কথা বলছেন, একজন তো একদিন কমেন্ট করেছিল যে আপনি বহুত কথা বলেন। হ্যাঁ, কথাগুলো শুনতে খারাপ লাগে তো সেই জন্য মনে হয় অনেক কিছু লাগে। ওই কথাটা যে টাইপ করেছিলে যে আপনি অনেক কথা বলেন, তাকেই বলছি তুমি একটু টাইপ করে অতক্ষণই কথা লেখার থেকে একটুখানি 3টে শব্দে একটা নাম হবে, সেই নামটা নাই লিখে দিও। ঠিক আছে, ওটা তো অনেক বড় কথা, অনেক কিছু বলতে অনেক সময় লেগেছিল, কিন্তু 3টে শব্দের নাম লিখে দিও তো দেখবো। চলো, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটিকে ছুরির মাধ্যমে কাটা যায় না? আমরা ধাতুর একটা বৈশিষ্ট্য পড়েছি যে ধাতুগুলো কি হয়, নমনীয় হতে পারে। অর্থাৎ বেশ কিছু ধাতু আছে, বিশেষ করে নমনীয় বলতে সেই ধাতুগুলো, বিশেষ করে যেগুলো একদম একদম আমাদের পর্যায় সারণী অনুযায়ী যদি দেখি, গ্রুপ 1 এলিমেন্ট যেগুলো রয়েছে হাইড্রোজেন বাদ দিয়ে, সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা খুবই নরম ধাতু। এদেরকে কেক কাটার মতন ছুরি দিয়ে কেটে কেটে টুকরো করা যায়। তাহলে আমাদের এখানে সোডিয়াম, লিথিয়াম এবং পটাশিয়াম, এগুলো কিন্তু ধাতু সাধারণত কঠিন হয়, শক্ত হয়, কিন্তু সেই ধাতুরই একটা ব্যতিক্রমের মধ্যে যদি দেখো, তাহলে সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম যারা কিন্তু নরম হয়, যার ফলে যাদেরকে ছুরি দিয়ে আমরা সুন্দরভাবে কেটে ফেলতে পারি। তাহলে আমাদের এগুলোকে কাটা যায়, তাহলে কাটা যায় না কাকে? কপারকে। তাই জন্য অপশন বি কপার আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে গেলাম পরবর্তী কোশ্চেন। বলছে ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? বলছে ভর তৈরি করা যেতে পারে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধ্বংস করা যায় না। অর্থাৎ এখানে যে কনসেপ্টটা দিয়েছে, রাসায়নিক বিক্রিয়ার ফলে ভর তৈরি করা হয় বা তৈরি করা যায় না সেটা। আমরা সাপোজ মনে করো এ এবং বি এর মধ্যে রিয়াকশন হচ্ছে, এবং রিয়াকশন হওয়ার ফলে সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে। আমরা ভরের সংরক্ষণ সূত্র পড়েছি, সেখানে বলা হয়েছে যে মানে ভরকে তৈরি করা যায় না এবং ভরকে ধ্বংস করাও যায় না। তাহলে আমাদের একটা রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পদার্থগুলো বিক্রিয়া করছে এবং বিক্রিয়া করার ফলে যে পদার্থগুলো উৎপন্ন হচ্ছে, আমরা যদি মোট ভর ক্যালকুলেট করি, অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভর আর বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট ভরকে যদি আমরা কনসিডার করি, দেখি, পর্যবেক্ষণ করি, তাহলে দেখব দুদিকেই সমান। অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলির মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট ভর একই আছে, সেম আছে। অর্থাৎ বিক্রিয়ার ফলে ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই ভরের তৈরি হওয়া বা ধ্বংস হওয়া কোনোটাই হয় না। তাই অপশন বি আমাদের সঠিক কথা হবে, যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভর তৈরি করা যায় না বা ধ্বংস করা যায় না। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। বলছে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় নিম্নলিখিত হয়ে যায় প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এটা কিসের জন্য হয় সেটা তোমাকে কিন্তু জানতে চাওয়া হয়েছে, বা কোন পদ্ধতির মাধ্যমে হয়। তাহলে আমরা একটু দেখে নিই রিলেটেড কি আছে। বলছে মিওসিস এমন একটা পদ্ধতি যেখানে বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, সেই জন্য এই বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। অর্থাৎ মিওসিস বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, যেটা উদ্ভিদ এবং প্রাণীর জনন মাতৃকোষে ঘটে। কারণ এই মিওসিস জনন মাতৃকোষে ঘটে বলে ক্রোমোজোম সংখ্যা কি হয়, অর্ধেক হয়ে যায়। অর্থাৎ নর্মাল যদি দেখা হয় তাহলে সেটা কি আছে, ডিপ্লয়েড সেট থাকে, সেটা মিওসিসের ফলে অর্ধেক হয়ে হ্যাপ্লয়েড হয়ে যায়। তো এটা যদি পুরুষের থেকে আসে, একই রকম ভাবে মহিলার থেকেও একটা আসবে, সেটাও এরকম মিওসিসের ফলে অর্ধেক হবে। তার ফলে এরা যখন যুক্ত হয়ে নতুন জীব উৎপন্ন করবে, তার মধ্যে আবার ডিপ্লয়েড ক্রোমোজোম হয়ে যাবে। তাই জন্যে আমাদের এই মিওসিস খুবই গুরুত্বপূর্ণ, যার ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাই আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন, অপশন বি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো কি দিয়েছে। বলছে দুটি বস্তুর ভর দিয়ে দিয়েছে m1 এবং m2 ভর বিশিষ্ট বস্তুর মধ্যে মহাকর্ষ বল সমানুপাতিক হবে ড্যাশের সঙ্গে, কোনটার সঙ্গে? খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে। যে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে তো অনেক কিছু জানি, নর্মাল স্টেটমেন্ট দেখেছি নিউটনের মহাকর্ষ সূত্র, মানে এবছর এলপি এক্সামে যেটা দেখলাম যে গ্র্যাভিটেশনের ওপর কিন্তু ভালো পরিমাণ কোশ্চেন এসেছে, প্রত্যেকটা শিফটেই কোশ্চেন করেছে গ্র্যাভিটেশন থেকে।
তো নিউটনের মহাকর্ষ সূত্র যদি দেখো তাহলে সেখানে বলা হয়েছে যে দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তু দুটির মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ প্রথমত বলা হচ্ছে যে ভরের গুণফলের সঙ্গে কি সমানুপাতিক এবং এই আকর্ষণ বলটা তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ একটা বস্তু হচ্ছে m1 আর আরেকটা বস্তু হচ্ছে m2, তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেই দূরত্বটা হচ্ছে r হয়, তাহলে পারে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি। তাহলে আমাদের বলে দিয়েছে কি m1 m2 ভর বিশিষ্ট বস্তুর মধ্যে মহাকর্ষ বল সমানুপাতিক হবে কার সঙ্গে? ভর দুটোর গুণফলের সঙ্গে। তাহলে অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে বল দুটোর গুণফলের সঙ্গে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। বলছে একটা বিন্দুতে তড়িৎবাহী তারের দ্বারা উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান নিম্নলিখিত কোন বিষয়গুলির উপর নির্ভর করে? তাহলে তড়িৎবাহী তারের দ্বারা উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কিসের উপর নির্ভর করে? এটা ল্যাপ্লাসের সূত্র বা বায়োসাভার্ট সূত্র যদি আমরা পড়ে থাকি তাহলে আমরা জানি, যারা পড়াশোনা করেছি তারা জানি যে সেখানে একটা ফর্মুলা আছে যে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কে হচ্ছে একটা কনস্ট্যান্ট। সেখানে সূত্রটা আছে, আমি সূত্রটা লিখছি না, আমি ডাইরেক্ট ফর্মুলাটা এখানে বসিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আমাদের উত্তর হয়ে যাবে পাই হচ্ছে আর স্কোয়ার। তাহলে এই সূত্রে এখানে যদি আমরা প্রত্যেকটা বিষয়কে দেখি যে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান সেটা হচ্ছে কি যে তারটার যে দৈর্ঘ্য তার সমানুপাতিক, সেটা হচ্ছে যে ডিএল দিয়ে নির্দেশ করা হচ্ছে, তড়িৎ প্রবাহের সমানুপাতিক, এবং যে বিন্দুতে আমরা মাপতে চাইছি সেটা হচ্ছে তারের থেকে সেই বিন্দুটার দূরত্ব কত তার বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই তারের যে দৈর্ঘ্য আর এই যে দূরত্ব এর মধ্যবর্তী যে কোণটা আছে সেই কোণটার সাইন থিটা তার সমানুপাতিক হয়ে যায়। এটা হচ্ছে সূত্র লেখা আছে, আমাদের যে ইলেকট্রিসিটির ক্লাস করানো আছে সেখানেও লেখা আছে, যার দরকার আছে একটু পড়ে নেবে, ডিটেলসে সেখানে আছে। তাহলে আমাদের এখানে যে অপশন বলেছে তারের থেকে দূরত্ব বা তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ কোনোটির ওপর নির্ভর নয়, একদমই ভুল কথা আমরা দেখতে পাচ্ছি। কেবলমাত্র তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ওপর নির্ভর করে না, সেটাও বলতে পারছি না। কেবলমাত্র তারের থেকে দূরত্বের ওপর নির্ভর করে না, বলছে তারের থেকে দূরত্ব এবং তাদের মধ্যে দিয়ে এটা তারের হবে, তাদের হয়ে গেছে, তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ উভয়ের উপর নির্ভর করে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, দেখো আর এর উপর ডিপেন্ডেন্ট এবং তড়িৎ প্রবাহের উপর ডিপেন্ডেন্ট, তাই অপশন ডি আমরা বলতে পারি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। বলছে যদি একটা বস্তুর ওপর এফ পরিমাণ বল প্রযুক্ত হওয়ার ফলে বলের অভিমুখী বস্তুটির সরণ এক্স হয়, তবে ওই বলের দ্বারা কার্য কত হবে? তাহলে আমরা জানি কৃতকার্য ইজিক্যাল টু প্রযুক্ত বল ইন্টু বলের অভিমুখে যতটা সরণ হয় সেটা। তাহলে এখানে আমাদের এফ কে এফ দিয়েছে আর সরণকে এক্স দিয়েছে, তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু এফ এক্স, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট আমরা চলে গেলাম 8 নম্বর কোশ্চেনে। বলছে নিম্নলিখিত কোন বিকল্পটি কঠিন পদার্থের বৈশিষ্ট্যকে বর্ণনা করে না? বলছে নিম্নলিখিত কোন বিকল্পটি কঠিন পদার্থের বৈশিষ্ট্যকে বর্ণনা করে না, অর্থাৎ কঠিন পদার্থের বৈশিষ্ট্যকে বর্ণনা করে না। বলছে এদের আকৃতি পরিবর্তন করা কঠিন নয়, মানে বলতে চাইছে যে এদের আকৃতি পরিবর্তন করা খুব সহজ, মোটেই না। তাহলে এটা ঠিক হচ্ছে না, এটা বাদ দিলাম। আচ্ছা, নেক্সট বলছে আমি কি হিসাবে লিখছি, আমি এটা চিহ্নটা করছি যে কঠিন পদার্থের বৈশিষ্ট্যকে কারা বর্ণনা করে। একটি নির্দিষ্ট সীমা, একটি নির্দিষ্ট আয়তন আছে, একদম আছে। এদের নির্দিষ্ট আকার আছে, একদম আছে। যখন বাহ্যিক বল প্রযুক্ত হয় তখন তাদের আকৃতি বজায় রাখার প্রবণতা দেখায় বা থাকে, অর্থাৎ যখন বাইরে থেকে বল প্রয়োগ করবে তখন কি হবে, ওর আকৃতি বজায় রাখার চেষ্টা করবে, সাধারণত করে। এলাস্টিসিটি যারা পড়েছি তারা আমরা সেটা জানি, তো সেটা আমাদের করে। তাহলে এইগুলো প্রত্যেকটাই কঠিন পদার্থের বৈশিষ্ট্য, বাট আমরা যদি দেখি যে এদের আকৃতি পরিবর্তন করা কঠিন নয়, তার মানে কি সহজে আকৃতি পরিবর্তন করা যায়? বাস্তবে সেটা নয়। তাই জন্যে আমাদের এই ক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে যে এদের আকৃতি পরিবর্তন করা কঠিন নয়, এটাই কঠিন পদার্থের বৈশিষ্ট্যকে বর্ণনা করছে না। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ধরনের বিক্রিয়ার মাধ্যমে ক্যালসিয়াম অক্সাইড এবং জল থেকে কলিচুন উৎপন্ন হয়? তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং জল থেকে কলিচুন উৎপন্ন হয়, সেটা কোন ধরনের বিক্রিয়া? আমি আগে বিক্রিয়াটাকে লিখি।
ক্যালসিয়াম অক্সাইড প্লাস জল বিক্রিয়া করে কলিচুন উৎপন্ন হলে মানে সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে জল বিক্রিয়া করে উৎপন্ন করলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি রিয়াকশনটা এ প্লাস বি তা থেকে সি উৎপন্ন হয়েছে, অর্থাৎ দুটো রিয়াক্টেন্ট যুক্ত হয়ে একটা পদার্থ তৈরি হয়েছে, বা একাধিক পদার্থ তৈরি হতে পারতো, একটা পদার্থই তৈরি হয়েছে, ধরো একটাই পদার্থ তৈরি হলে তাকে আমরা কি বলি, সংযোজন বিক্রিয়া বলি। যখন দুটো পদার্থ যুক্ত হয়ে একটা পদার্থ উৎপন্ন হয় তখন তাকে সংযোজন বিক্রিয়া বলা হয়। তাহলে এখানের এই বিক্রিয়াটা যেহেতু দুটো পদার্থ যুক্ত হয়ে একটা পদার্থ তৈরি হয়েছে তাহলে এটা হয়ে যাবে সংযোজন বিক্রিয়া। তাই অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, নিম্নলিখিত কোনটি অবিশ্রবণ প্রক্রিয়ার উদাহরণ নয়? যে কোশ্চেনটা আরআরবি ভুল উত্তর নিয়েছে। তো এটা আমরা দেখি কোনটা আমাদের অবিশ্রবণ প্রক্রিয়া নয়। অবিশ্রবণ প্রক্রিয়া মানে কি আগে আমাদের সেটা বুঝতে হবে যে অবিশ্রবণ প্রক্রিয়াটা কি। আচ্ছা চলো এখানে লেখা নেই। অবিশ্রবণ প্রক্রিয়া বিষয়টা হলো যে মনে করো দুটো দ্রবণ রয়েছে, একটা দ্রবণের মধ্যে জল আছে শুধু, আর একটা দ্রবণের মধ্যে চিনি আর জল মেশানো আছে। দুটো দ্রবণকে মাঝখানে একটা অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করে দেওয়া হয়েছে। এবার কিছুক্ষণ যদি দুটোকে রেখে দেওয়া হয় একটা সময় পর আমরা দেখব যে যে দ্রবণটা গাঢ় ছিল সেই দ্রবণের মধ্যে জল প্রবেশ করেছে, সেই দ্রবণটার মধ্যে জল প্রবেশ করেছে। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে দ্রাবক প্রবেশ করে তাকে অভিশ্রবণ প্রক্রিয়া বা অসমোসিস বলে। এই পদ্ধতিটাকে অসমোসিস বলা হয়। তাহলে উদ্ভিদ মূল দ্বারা জল শোষণ করে, এটা কি? উদ্ভিদ মূল দ্বারা যে জল শোষণ করে সেটা অবভিয়াসলি একটা অসমোসিস প্রক্রিয়া। জল শোষিত হচ্ছে, অর্থাৎ কম গাঢ়ত্বের স্থান থেকে বেশি গাঢ়ত্বের স্থানে যাচ্ছে, সেটা একটা অভিশ্রবণ প্রক্রিয়ার উদাহরণ। তাহলে এটা আমাদের অভিশ্রবণ প্রক্রিয়ার উদাহরণ অবশ্যই। জলে ভিজিয়ে রাখা কিশমিশ ফুলে যায়। জলের মধ্যে যদি তুমি কিশমিশকে ভিজিয়ে রাখো, কিশমিশ ফুলে যাচ্ছে, কিশমিশের যে লেয়ারটা রয়েছে ওর ভেতরে জল চলে যাচ্ছে, অর্থাৎ একটা পর্দা দিয়ে আবৃত আছে তার ভিতর জল চলে যাচ্ছে, অর্থাৎ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাচ্ছে, তার ফলে কিশমিশ ফুলে যাচ্ছে। সেটা কিন্তু একটা অভিশ্রবণ প্রক্রিয়া। মিষ্টি জলের এককোষী প্রাণীদের দ্বারা জল গ্রহণ, এটাতে বুঝতে আমাদের অসুবিধা হতে পারে, কিন্তু অ্যাকর্ডিং টু এনসিইআরটি বলে দিয়েছে ইউনিসেলুলার ফ্রেশ ওয়াটার অর্গানিজম অ্যান্ড মোস্ট প্ল্যান্ট সেল টেন্ড টু গেইন ওয়াটার থ্রু অসমোসিস। বলে দেওয়া আছে এখানে, বলছে অ্যাবজর্পশন অফ ওয়াটার বাই প্ল্যান্ট রুট ইজ অলসো এক্সাম্পল অফ অসমোসিস বলা আছে। তাহলে আমরা বলতে পারি এটা অসমোসিস, এটা অসমোসিস, এটা অসমোসিস। তাহলে স্যার জীবকোষের ভিতর অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের চলাচল কি হবে? তার জন্য আছে কি, দেখো বলছে সাম সাবস্টেন্স লাইক কার্বন ডাই অক্সাইড অর অক্সিজেন ক্যান মুভ অ্যাক্রস দি সেল মেমব্রেন বাই দ্য প্রসেস অফ ডিফিউশন। তাহলে ডিফিউশন হচ্ছে কি, তুমি ঘরের কোনায় একটা সেন্ট স্প্রে করে দিলে, সেই সেন্টের গন্ধ তোমার সারা ঘরের হয়ে গেল, বা ঘরের মধ্যে একটা সুগন্ধি ধূপকাঠি ধরিয়ে দিলে সেই গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়লো। অর্থাৎ যখন কোনো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যখন দ্রাবগুলো ছড়িয়ে পড়ে সেই যে বিষয়টা তাকেই বলা হয় ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়া। আর এই ব্যাপন প্রক্রিয়া সাধারণত তুমি দেখতে পাবে গ্যাসিয়াস সাবস্টেন্সের মধ্যে বেশি দেখা যায়। এবং ধরো জলের মধ্যে তুমি এক ফোঁটা কালি ফেলে দিলে সেই কালিটা চারিদিকে ছড়িয়ে পড়লো, সেখানেও ডিফিউশন হয়। তো বেসিক্যালি আমরা যেখানে দেখতে পাবো যত গ্যাসের আদান প্রদান হয় আমাদের শরীরের কোষ পর্দা সাপেক্ষে, আমি বলছি আমাদের কোষ পর্দার মাধ্যমে যত গ্যাসিয়াস পদার্থের আদান প্রদান হয় সেটা ডিফিউশন পদ্ধতির মাধ্যমেই হয়। তাই কোষের কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদান যেটা ঘটে সেটা ডিফিউশন পদ্ধতিতে ঘটে। তাহলে কোষের ভিতর এবং বাইরে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের চলাচল এটা কি ধরনের প্রক্রিয়া? নিশ্চয়ই অবিশ্রবণ প্রক্রিয়ার উদাহরণ নয়, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তাই আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে অপশন বি এটা। নেক্সট আমরা চলে গেলাম পরবর্তী কোশ্চেন তোমার সামনে চলে এসছে, বলছে নিম্নলিখিত কোন যৌগটি অসম্পৃক্ত? দেখো সম্পৃক্ত কোনটা, এই যে অ্যালকেন যারা রয়েছে তারা সম্পৃক্ত, আর এই অ্যালকিন আর অ্যালকাইন যারা রয়েছে এরা দুজনাই হচ্ছে অসম্পৃক্ত। তাহলে আমরা কি চেক করব? আমাদের এই সাধারণ ফর্মুলাটা কাজে লাগবে। সাধারণ ফর্মুলা দিয়ে চেক করো,
যেটা অ্যালকেন হবে, অর্থাৎ যেটার ফর্মুলা সাধারণ ফর্মুলা এই ফর্মুলার সঙ্গে মিলে যাবে, সেটাকেই আমরা বলবো যে সম্পৃক্ত, আর যেটা মিলবে না সেটাই অসম্পৃক্ত হয়ে যাবে। তাহলে আমরা প্রথমটায় যদি দেখি, দেখো n ইজিক্যাল টু প্রথমটার ক্ষেত্রে 2 হয়, তাহলে এই ফর্মুলায় যদি তুমি বসাও তাহলে দেখো কি পাচ্ছ, n হচ্ছে 2, তাহলে h কত হচ্ছে 4 দুগুণে 8, 2 দুগুণে 4 আর 2 এ কত 6, তার মানে এটা একটা অ্যালকেন। নেক্সট দেখো 3 8, দেখো 3 দুগুণে 6 আর 2 এ হচ্ছে 8, এটাও একটা অ্যালকেন। এটা দেখো 4 দুগুণে 8 আর 2 এ 10, তাহলে এটাও একটা অ্যালকেন। তাহলে এটা অ্যালকেন পড়ছে না। তাহলে এটাকে যদি চেক করো তাহলে কি হচ্ছে, এটা দেখো অ্যালকিনের মধ্যে পড়ছে। দেখো n ইজিক্যাল টু যদি 2 বসাও তাহলে h এর আসবে 4, তাহলে এটা হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ ওটা অ্যালকিনের জেনারেল ফর্মুলাকে রিপ্রেজেন্ট করছে। নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। বলছে একটি সরলরৈখিক পথ ধরে চলমান একটি গাড়ির গতি কমে যায় এবং থেমে যায়, গাড়িটি কোন ধরনের গতিতে ছিল? তাহলে একটা গাড়ি, চলমান গাড়ি রাস্তা দিয়ে চলছে, সরলরৈখিক পথেই চলছে, চলতে চলতে গাড়ির গতি আস্তে আস্তে কমে যাচ্ছে এবং একটা সময় পর থেমে গেল। তাহলে এখানে কি হলো? সমবেগে গতি? না, সমবেগে থাকলে তো বেগ কমতো না, তাহলে সমবেগে গতি হবে না। অসমবেগে গতি হতে পারে। অসমবেগে গতি কারণ প্রথমে বেগ বেশি ছিল, তারপর বেগ আস্তে আস্তে কমেছে, তারপর শূন্য হয়ে গেছে, তাহলে বেগটা সমান নেই, অসমবেগে চলছে, সেটা হতে পারে। নেক্সট বলছে বৃত্তাকার গতি। দেখো বৃত্তাকার পথে তো গতি হওয়ার কথাই নয়, কারণ এখানে সরলরৈখিক পথ বলেই দিয়েছে, তো সেটা হচ্ছে না। আর পর্যায়বৃত্ত গতি হলে পারে তো তোমার সেখানে তো আর কি বলবো, পর্যায়বৃত্ত গতি হলে যে পথে যেত সে পথে ফিরতো, আর আরো অনেক বৈশিষ্ট্য আছে, তো এখানে সেই সব কিছু বলা নেই। একটা সরলরৈখিক পথে চলতে চলতে বেগ কমে গেছে তারপর থেমে গেছে বলেছে, তো সেটাও পর্যায়বৃত্ত গতি হচ্ছে না, তাই আমরা বলতে পারি অসমবেগে গতি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট বলছে নিম্নলিখিত কোন যৌগটি তৈরি হবে যখন কার্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে? দেখো একই জায়গা থেকে কোশ্চেন, ঠিক আছে, এই জায়গাটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন বারবার আমরা দেখতে পাচ্ছি যে হয়েছে। তো আমরা দেখি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তার সঙ্গে কার বিক্রিয়া হবে? কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া হবে। তো এই বিক্রিয়াটা হলে পারে কি উৎপন্ন হবে? হলে পারে উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট, আর তার সঙ্গে জল উৎপন্ন হবে। এই যে বিক্রিয়াটা, এই যে বিক্রিয়াটা হলো, ঠিক আছে, এই বিক্রিয়াটার ফলে কি উৎপন্ন হলো? ক্যালসিয়াম কার্বনেট। আমাদের সেটাই জানতে চেয়েছে, তাই অপশন ডি ক্যালসিয়াম কার্বনেট এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটা আমাদের পেইড ব্যাচ বলো, ফ্রি ব্যাচ বলো, সব জায়গাতে করানো আছে, এবং এর পেছনে একটা গল্প আছে, একটা ভুজরুকির গল্প আছে, সবকিছু পড়িয়েছি। এগুলোকে পড়তে হবে, তাহলে পারি তো এগুলো পারবে, না পড়লে কিছু পারা যাবে না। চলো, অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি হবে যখন বস্তুকে প্রধান ফোকাস এবং দর্পণের মেরুর মাঝখানে রাখা হবে, যেটা লাস্ট দিন যে ক্লাস করিয়েছি সেখানেই আলোচনা করেছি, যে একটা অবতল দর্পণ, অবতল দর্পণের এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে মেরু, তার মাঝখানে একটা বস্তুকে রাখলে বস্তুর প্রতিবিম্ব কোথায় হয়? দর্পণের পেছনে গঠিত হয়, এবং সেটা কি হয়? অসৎ বিম্ব হয়, কারণ সেটা আমরা দেখতেই পাচ্ছি ভার্চুয়াল ইমেজ তৈরি হয়েছে, তাহলে অসৎ বিম্ব এবং সোজা হয়, অপশন ডি। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অবতল দর্পণের এক্সেপশনাল কেস হচ্ছে এটা। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। বলছে তরল যোগ কলা সম্পর্কে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এটাও আমরা দেখেছিলাম, আরআরবি ভুল উত্তর দিয়েছিল, তা আমাদের সঠিক উত্তর যেটা হবে তরল যোগ কলা রক্ত। এর রেফারেন্স যেটা দেখে নাও, এখানে লেখা আছে উই লার্ন অ্যাবাউট ব্লাড বিং এ ফ্লুইড কানেকটিভ টিস্যু। তো তরল যোগ কলা বলা হয় ব্লাডকে, তো সেই জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ব্লাড। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন জীবটি বিভাজন প্রক্রিয়ায় অযৌন জনন করে না? তাহলে বিভাজন প্রক্রিয়ায় অযৌন জনন করে না সেই জীবটার নাম দেখতে হবে। তো ল্যাসমেনিয়া, এতদিন ক্লাস করছি প্রত্যেকটা ক্লাসে আমরা দেখিয়েছি, এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন হয়েছে। তো ল্যাসমেনিয়া এটা কি করে? বিভাজন প্রক্রিয়ায় অযৌন জনন করে। অ্যামিবা বিভাজন প্রক্রিয়ায় করে, প্লাজমোডিয়াম বিভাজন প্রক্রিয়ায় করে, তাহলে কে করে না? সেটা হচ্ছে কেঁচো, তাই অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোন মৌলটির প্রয়োজন হয় থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন হরমোন উৎপাদনের জন্য? এটার উত্তরও তারা যথারীতি ভুল নিয়েছিল, তো এটার উত্তর হবে যেটা, সেটা আয়োডিন, এবং এর রেফারেন্স যেটা আছে সেটা দেখে নাও, আয়োডিন ইজ নেসেসারি ফর দি থাইরয়েড গ্ল্যান্ড টু মেক থাইরক্সিন হরমোন। এগুলো নর্মাল বেসিক কোশ্চেন, এর জন্য এনসিআরটি দরকার হয় না, বাট আমি এনসিআরটি কেন রেফারেন্সে দেখাচ্ছি, কারণ যেহেতু ভুল কোশ্চেন নিয়েছিল আমি উত্তর করছি, এনসিআরটি সরকারি বই, সেই হিসাবে আমি রেফারেন্সটা দেখিয়ে দিলাম। নেক্সট, যখন সাদা বর্ণের আলো একটি কাঁচের প্রিজমের ওপর আপতিত হয় তখন এটির বিচ্ছুরণ হয়, এই ঘটনার কারণ কি? তো আলোক রশ্মি যখন যাচ্ছে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যখন গিয়ে পড়ে,
ঠিক আছে, একটা মিডিয়াম থেকে যখন অপর মিডিয়ামে এসে পড়ে তখন সেই মিডিয়ামের ভেতর আলোক রশ্মি যাওয়ার সময় দুটো ঘটনা ঘটে। এক হচ্ছে অবিলম্বের দিকে চলে আসতে পারে, অর্থাৎ অবিলম্ব থেকে দূরে চলে যেতে। সেটা নির্ভর করে যে ওই যে মিডিয়ামের মধ্যে যে আলোক রশ্মি যাবে সেই আলোক রশ্মির প্রতিসারাঙ্ক ওই মাধ্যমে কত হয় তার উপর নির্ভর করে। এই প্রতিসারাঙ্কের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে c/v, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ আর কোনো নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ যা হবে তার অনুপাত, সেটাই হচ্ছে তোমার প্রতিসারাঙ্ক ওই নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে। সে হতে পারে হলুদ, সবুজ, নীল, যাই হোক না কেন সেই বর্ণের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি মিউ ইজ প্রপোর্শনাল 1/v। 1/v আমরা গত দিনের ক্লাসে যেখানে প্রিজমের ছবি এঁকে একটা দেখাচ্ছিলাম যে কোন বর্ণের আলো সব থেকে বেশি বেঁকে যায়, তাহলে আমরা সেখানে দেখছিলাম যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর বেগ, সেই সমস্ত বিষয়গুলো সেই বিষয়গুলো ছিল, সেটা দিয়ে আমরা ওখানে ব্যাখ্যাটা দেখিয়েছিলাম। তাহলে এই বেগের মানের যদি পরিবর্তন হয়, বেগের মানে যদি পরিবর্তন হয় তাহলে কি হবে, প্রতিসরাঙ্ক ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ আলোক রশ্মি কাচের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিভিন্ন আলোক রশ্মি বিভিন্ন দিকে বেঁকে যাচ্ছিল, কিসের জন্য? বেগের জন্য তাদের চ্যুতি হচ্ছে। বেগ বিভিন্ন হওয়ার জন্য কি হচ্ছিল, তাদের চ্যুতি হচ্ছিল। বেগ যদি বিভিন্ন হয় তাহলে তাদের প্রতিসরাঙ্ক সেটাও কি ভিন্ন ভিন্ন হবে, কারণ আমরা দেখছি মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কাচের মধ্যে দিয়ে বিভিন্ন বর্ণের প্রতিসরাঙ্ক ভিন্ন হয়, এটাই আমাদের কারণ হয়ে যাবে যে আলোক রশ্মি কাচের পিছমের ভিতর দিয়ে যাওয়ার সময় তার বিচ্ছুরণ ঘটে, তার পেছনে কারণ কি? তাহলে সেটা অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট বলছে একটি দ্রবণে 320 গ্রাম জল এবং 40 গ্রাম সাধারণ লবণ আছে, ভর শতাংশের দ্বারা ভরের পরিপ্রেক্ষিতে দ্রবণের ঘনত্ব কি হবে? তাহলে এখানে তোমার যখন ঘনত্ব নির্ণয় করতে হবে, এখানে যেহেতু ভর শতাংশ বলেছে তখন কি হবে, দ্রাবের ভর, একদম সিম্পল অঙ্ক, বাই দ্রবণের ভর, এটা হবে তার সূত্র, ইন্টু 100% করতে হবে। তাহলে দ্রাবের ভর কত বলেছে, কতটা পরিমাণ সাধারণ লবণ আছে, এটা 40 গ্রাম। দ্রবণের ভর কত, জল আছে 320 আর 40 যোগ করলে 360, তাহলে 360 ইন্টু 100%। তাহলে এটা দিয়ে যদি তুমি কাটো তাহলে আসছে কত, 9 আসছে। দ্যাট মিনস 1/9 ইন্টু 100%, এটা মানেই আমরা জানি যে 11.11%। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, 11.11%। নেক্সট কোশ্চেন, নিচের কোন পদার্থটি কোষ পর্দার মধ্যে দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় চলাচল করতে পারে? তাহলে কোষ পর্দার মধ্যে দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় চলাচল করতে পারবে। কিছুক্ষণ আগে আমি বললাম যে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসিয়াস পদার্থগুলো চলাচল করতে পারে, তাহলে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে অপশন এ, অক্সিজেন, যেটা একটা গ্যাসিয়াস পদার্থ। সেই অক্সিজেন কোষ পর্দার মধ্যে দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় চলাচল করতে পারবে, তাই অপশন এ অক্সিজেন আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে 29শে নভেম্বরের প্রথম শিফটের 20খানা কোশ্চেনের সলিউশন করানো কমপ্লিট হলো। এর পাশাপাশি তোমাদেরকে একটু বলে রাখি যে আমাদের বিভিন্ন পেড ব্যাচগুলো চলছে এবং এই সমস্ত পেড ব্যাচের প্রত্যেকটাতেই অ্যাডমিশন চলছে। তো এগুলোর ক্লাস শুরু হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে সেগুলোকে তুমি রেকর্ডেড ফরম্যাটে দেখতে পারবে, আর পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলো সবটাই লাইভ ক্লাস হতে থাকবে। তো যাদের প্রয়োজন আছে এগুলো লাইভ ব্যাচ, যারা মনে করছো একদম অফলাইন ফিলিং নিয়ে তুমি পড়াশোনা করতে চাইছো, যেভাবে অফলাইনে পড়ানো হয়, যদি সেই রকম এনভায়রনমেন্টে ভার্চুয়ালি যদি তোমাকে পড়াশোনা করতে হয়, তাহলে অবশ্যই তোমাদের বলবো এই লাইভ ব্যাচগুলোতে যুক্ত হতে পারো। যুক্ত হলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, কথাটা কতদূর বাস্তব। যাদের প্রয়োজন আছে তারা দেখতে পারো, কারণ আগামী দিনে গ্রুপ ডির নোটিফিকেশন আসতে চলেছে। জানুয়ারিতে হয়তো এএলপির আবার নোটিফিকেশন আসতে পারে। তো সেই কারণের জন্য যাদের প্রিপারেশনের প্রয়োজন আছে, যাদের ঘাটতি রয়েছে, সেটা মেকআপ করতে হলে পারে অবশ্যই প্রিপারেশন শুরু করো। বসে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই। নেক্সট আমরা 29শে নভেম্বরের সেকেন্ড শিফটের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। তো সেকেন্ড শিফটের প্রথম কোশ্চেন কি ছিল দেখে নেওয়া যায়। বলছে অনেকগুলো তামার তার ঘন সন্নিবিশিষ্টভাবে বৃত্তাকারে পেঁচিয়ে চোঙ আকৃতি কুণ্ডলী তৈরি করা হলে কি তৈরি হতে পারে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে অনেকগুলি বৃত্তাকার তারকে যদি আমরা এইভাবে পেঁচিয়ে 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 একটা তৈরি করি, চোঙ আকৃতি একটা তারের কুণ্ডলী তৈরি করি, তাহলে এই গঠনটা দেখে মনে হচ্ছে যেটা একটা সলিনয়েড। এই অপশন বি সলিনয়েড আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে নিম্নলিখিত কোনটি তরলের বৈশিষ্ট্যকে বর্ণনা করে না? খুব ইম্পর্টেন্ট এই না শব্দগুলো যখন থাকবে, করে না।
তো তরলের বৈশিষ্ট্যকে বর্ণনা করে না কোন জিনিসটা? তাহলে আমরা দেখতে পাচ্ছি তরলের কোনো নির্দিষ্ট আকৃতি নেই। একদম ঠিক কথা বলছে, তরলের নির্দিষ্ট কোনো আকৃতি নেই। তরল প্রবাহিত হয় এবং আকৃতি পরিবর্তন করে, একদম। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন নেই, এই কথাটা ভুল। তরলের অবশ্যই আয়তন আছে, যেটাকে আমরা মেজার করতে পারি। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে, একদম ঠিক। তাই অপশন সি আমাদের এখানে ভুল উত্তর হিসাবে বিবেচিত হয়ে গেল। মানে ভুল উত্তর, যেটা বলেছে করে না সেই সাপেক্ষে ভুল উত্তর, তার মানে ওটাই আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি অক্সিজেন অণু কি ধরনের? তাহলে অক্সিজেন অণু মানে হচ্ছে O2। O2কে যদি তুমি বিশ্লিষ্ট করো তাহলে দুখানা কি পাবে? অক্সিজেন পরমাণু পাবে। যখন কোনো একটা অণু দুটো পরমাণু নিয়ে গঠিত হয় তখন তাকে কি বলা হয়? দ্বিপরমাণুক বলা হয়। দ্বিপরমাণুক বলা হয় তখন তাকে। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে। যদি ত্রিপরমাণুক বলতো তাহলে কি হতো? ত্রিপরমাণুক অণু কি হতো? সেটা হয়ে যেত ওজোন হতো। চতুষ্পরমাণুক যদি কি হতো তাহলে সেটা ফসফরাস হতো, P4 হতো। এক পরমাণুক সেটা তোমার সোডিয়াম, কার্বন, ঠিক আছে, এইরকম যে সমস্ত রয়েছে, হিলিয়াম, এগুলো যারা রয়েছে এরা প্রত্যেকেই হচ্ছে এক পরমাণুক। আর দ্বিপরমাণুকের মধ্যে উদাহরণ এটা, নাইট্রোজেন আরেকটা উদাহরণ, ক্লোরিন আরেকটা উদাহরণ, এগুলো সব দ্বিপরমাণুক অণু। চলো পরেরটা। দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণ বল যা বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তু দুটির মধ্যেকার দূরত্বের ব্যস্তানুপাতিক তাকে কি বলে? অবভিয়াসলি সেটা মহাকর্ষ বল, যেটা ডিটেলে আলোচনা করলাম আজকের ক্লাসের শুরুতেই। চলো, নিম্নলিখিত পদার্থগুলি উদ্ভিদের কোষ গহ্বরে সঞ্চিত হয় এটি ছাড়া, অর্থাৎ কোনটি ছাড়া বাকিগুলো উদ্ভিদের কোষ গহ্বরে সঞ্চিত হয়? এই কোশ্চেনের উত্তরও ভুল নেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমি একটু রেফারেন্সটা দেখিয়ে দিই যে উদ্ভিদের কোষ গহ্বরের মধ্যে কি কি জিনিস সঞ্চিত হয়। বলছে মেনি সাবস্টেন্স অফ ইম্পর্টেন্স ইন দ্য লাইফ অফ দ্য প্লান্ট সেল আর স্টোর ইন ভ্যাকুল, মানে কোষ গহ্বর। দিস ইনক্লুড অ্যামাইনো অ্যাসিড, সুগার মানে শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ভেরিয়াস অর্গানিক অ্যাসিড বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড, এবং সাম প্রোটিন। তাহলে অ্যামাইনো অ্যাসিড, সুগার অ্যান্ড প্রোটিন এই প্রত্যেকটাই কি হয়? ভ্যাকুয়ালের মধ্যে স্টোর করে উদ্ভিদ। তাহলে আমাদের এখানে কি বলেছে? যে উদ্ভিদ তার কোষ গহ্বরে সঞ্চিত হয় এটি ছাড়া। তাহলে শর্করা সঞ্চিত হয়, প্রোটিন সঞ্চিত হয়, অ্যামাইনো অ্যাসিড সঞ্চিত হয়, খনিজ লবণ সঞ্চিত হয় না। তাই সঠিক উত্তর হবে অপশন ডি, খনিজ লবণ, যেটাকে ওরা ভুল উত্তর নিয়েছিল, মেবি শর্করা উত্তর নিয়েছিল। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির পিএইচ এর মান সর্বনিম্ন হবে? তো এখানে যে কটা আছে দেখো, মিল্ক অফ ম্যাগনেসিয়া একটা ক্ষারীয় পদার্থ, এ তো হবেই না। ব্লাড, তার হবে না, অত নিচে হবে না। পিএইচ এর মান সর্বনিম্ন হতে গেলে সেটাকে মারাত্মক অ্যাসিডিক হতে হবে। লেবুর রস, সেটা হচ্ছে একটা তীব্র অ্যাসিড নয়, লেবুর রস সাইট্রিক অ্যাসিড থাকে, সেটা তীব্র অ্যাসিড নয়। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন ডি, গ্যাস্ট্রিক জুস। এখানে দেখো পুরো চার্ট দিয়ে দেওয়া হয়েছে, কোনটার কত সেটা দেখে নেবে। দেখো মিল্ক অফ ম্যাগনেসিয়া 10.5, রক্ত 7.3 থেকে 7.5 এর মধ্যে, গ্যাস্ট্রিক জুস যেটা 1 থেকে 3 এর মধ্যে হয়, লেবুর রস যেটা 2.2 থেকে 2.4, অর্থাৎ আমরা এখানে গ্যাস্ট্রিক জুস নিচ্ছি কারণ গ্যাস্ট্রিক জুস হচ্ছে 2 এর থেকেও কম হয়, কারণ 1 থেকে শুরু হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 এর মধ্যেই থাকে। তো সেই কারণে আমাদের গ্যাস্ট্রিক জুস কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নটার ক্ষেত্রে, কারণ ওর রেঞ্জটা 1 থেকে 3, আর লেবুর রস হচ্ছে 2.2 থেকে 2.4, অর্থাৎ সেক্ষেত্রে পাস করে যাচ্ছে গ্যাস্ট্রিক জুস। তাই গ্যাস্ট্রিক জুস আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বাদ বাকিগুলো কিন্তু মুখস্থ রাখবে, পরীক্ষায় কিন্তু অন্য কিছু দিয়েও প্রশ্ন হতে পারে। নেক্সট, ম্যালেরিয়ার পরজীবী কোন ধরনের অযৌন জনন সম্পন্ন করে? তো ম্যালেরিয়ার পরজীবী তার নাম কি? প্লাজমোডিয়াম। ম্যালেরিয়ার যে পরজীবী তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। তো এই প্লাজমোডিয়াম যে পদ্ধতিতে বিভাজন করে তার নাম হচ্ছে বহু বিভাজন পদ্ধতিতে প্লাজমোডিয়াম সে করে। তার দেহকে অনেকগুলো খণ্ডে খণ্ডিত করে দেয়, সেখান থেকে নতুন নতুন করে আরো প্লাজমোডিয়াম তৈরি হয়। তো ম্যালেরিয়ার পরজীবী যে ধরনের অযৌন জনন সম্পন্ন করে সেটার নাম হচ্ছে বহু বিভাজন। নেক্সট আমরা চলে গেলাম পরবর্তী। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আবরণী কলার বৈশিষ্ট্য নয়? তো আবরণী কলার বৈশিষ্ট্য নয় কোনটা? এখানে ছবিতে দেখতে পাচ্ছ, যেটা একটা আবরণী কলাকে দেখানো হয়েছে, বা এটাই হচ্ছে এপিথেলিয়াম টিস্যু যেটাকে বলা হয়। বলছে কোনো অন্তর্কোষীয় স্থান নেই। বলছে কোনো অন্তর্কোষীয় স্থান নেই, ছবিতে দেখেই বুঝতে পারছো যে একদমই কোনো অন্তর্কোষীয় স্থান নেই, প্রত্যেকটা কোষ ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় আছে, এটা ঠিক কথা বলছে। শরীরের মধ্যে অধিকাংশ অঙ্গ এবং গহ্বরের আবরণ, আমাদের শরীরের প্রত্যেকটা আবরণ এবং প্রত্যেকটা গহ্বর যেগুলো রয়েছে প্রত্যেক জায়গায় এই আবরণী কলা রয়েছে।
শক্তভাবে আবৃত থাকে। তুমি দেখতেই পাচ্ছ তোমার গায়ের নিশ্চয়ই চামড়াটা হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে না, অর্থাৎ শক্তভাবে তোমার চামড়াটা আটকে রয়েছে, তো সেটা শক্তভাবে আটকে থাকে। বলছে এটি কোষীয় অতন্তুময় বেসমেন্ট ঝিল্লি দ্বারা নিচের কলা থেকে পৃথক থাকে। তো এটা ঠিক নয়। এটা আর কি বলতে চাইছে যে তোমার এই যে কলাটা, এই যে এপিথেলিয়াল টিস্যুটা রয়েছে, এর নিচে যে আছে, মনে করো তোমার এর নিচে কি আছে, তোমার চামড়ার নিচে কি আছে, মাসেল আছে, মাসেলের নিচে হাড় আছে। তো মাসেল গুলো রয়েছে, যে মাংসপেশিগুলো রয়েছে, সেই মাংসপেশির যে টিস্যু তার সঙ্গে এই আবরণী টিস্যু বলছে যে তোমার ঝিল্লি দ্বারা পৃথক থাকে, অতন্তুময় ঝিল্লি দ্বারা পৃথক থাকে, যেটা হয় না। তাই জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা, যেহেতু বলেছে আবরণী কলার বৈশিষ্ট্য নয় কোনটা সেটাকে বের করতে। নেক্সট বলছে একটি লেন্সের ক্ষমতা ফোকাস দৈর্ঘ্য এফ এর সমানুপাতিক। তাহলে একটা লেন্সের ক্ষমতা সেটা হচ্ছে পি, সেটা আমরা কিভাবে লিখি, সেটাকে 1/f লেখা হয়। তাহলে আমরা বলতে পারি যে ক্ষমতা ইজ প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল এফ হয়, তার মানে 1/f এর সঙ্গে সেটা সমানুপাতিক হয়। তাহলে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে একটি পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য এল এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এর সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত। তাহলে আমরা জানি রেজিস্ট্যান্স ইজ ইকাল টু রো এল বাই এ। তো রো হচ্ছে একটা নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি আর ইজ প্রপোর্শনাল এল বাই এ। তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এল বাই এ তার সঙ্গে সমানুপাতিক। নেক্সট সঠিক বাক্যটি নির্বাচন করতে বলছে। পরাগায়ন হলো পরাগধানী থেকে পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তর। একদম ঠিক কথা। প্রত্যেকটা শিফটে এই জাতীয় এর কাছাকাছি মোটামুটি বেশ কয়েকটা শিফটেই আমরা দেখেছি, তো সেটা আমাদের ঠিক আছে। বলছে পরাগায়ন হলো ডিম্বাশয়ের মধ্যে পরাগনালীর বৃদ্ধি। একদমই নয়। পরাগায়ন হলো ফুলের ওপর পতঙ্গের আগমন। একদমই নয়, এটা প্রথম শিফটের কোশ্চেন ছিল। পরাগায়ন হলো পরাগরেণুর উৎপাদন। একদমই নয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরাগায়ন হলো পরাগরেণুর গর্ভমুণ্ড থেকে পরাগধানী থেকে গর্ভমুণ্ডে স্থানান্তর, সেটাকেই পরাগায়ন বলা হয়। নিম্নলিখিত কোনটি একটি সমবৃত্তীয় গতিকে বর্ণনা করে তার উদাহরণ দাও। সমবৃত্তীয় গতি বলছে আকাশ থেকে পড়া বৃষ্টির ফোঁটা। আকাশ থেকে যখন বৃষ্টির ফোঁটা পড়ছে সেটা অবাধে পতনশীল বস্তুর গতি, যেটা কিন্তু একটা তোমার অবাধে পতনশীল বস্তুর গতি, বা সেটা একটা সরলরৈখিক পথের গতি বা সমবেগে গতি আমরা বলতে পারি সেটাকে। সমবৃত্তীয় গতি নয়। সরলরৈখিক পথে চলা গাড়ি, সরলরৈখিক পথে চললে তো আর সেখানে বৃত্তীয় গল্পটা আসছেই না, সেটা সরলরৈখিক গতি বা সমবেগে গতি বলা হবে সেটাকে। একটা বাঁদর এক গাছ থেকে অন্য গাছে লাফ মারছে, অর্থাৎ বাঁদর একটা গাছ রয়েছে, সেই গাছ থেকে আরেকটা গাছে লাফ মারছে, নিশ্চয়ই সেটা বৃত্তাকার গতি তো হচ্ছে না, তাহলে এটাও আমাদের হচ্ছে না। তাহলে কি আছে, ঘড়ির কাঁটার গতি। আমরা যদি দেখি ঘড়ির কাঁটা এই জায়গা থেকে মিনিটের কাঁটা যাত্রা শুরু করছে, টিক 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 ঘোরে, আবার বারোর ঘরে ফিরে আসছে, অর্থাৎ বৃত্তাকার পথেই ঘুরছে। তাহলে ঘড়ির কাঁটার গতি সেটা একটা সমবৃত্তীয় গতির উদাহরণ। নেক্সট কোশ্চেন, একটি বস্তুর ওপর 10 নিউটন বল প্রযুক্ত হওয়ার ফলে বলের অভিমুখে বস্তুর সরণ 2 মিটার হয়। তাহলে কৃতকার্য কত হবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা জানি যে কৃতকার্য W ইজ ইকাল টু F ইন্টু F। F কত 10, S কত 2, তাহলে আমাদের কত হচ্ছে 20। তাহলে আমাদের অপশন সি 20 জুল কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট সক্রিয়তা শ্রেণী অনুসারে লোহার সক্রিয়তা বেশি কার থেকে সেটা তোমার কাছে জানতে চেয়েছে, যে ওই সক্রিয়তা শ্রেণী অনুযায়ী লোহার সক্রিয়তা কার থেকে বেশি হয় সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে প্রথমে আমাদের কে থাকবে, পিএসসি। ঠিক আছে, প্রথমে আমাদের কে থাকবে, পিএসসি, অর্থাৎ পটাশিয়াম, সোডিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে এমজি, তারপর হচ্ছে তোমার থাকবে যেটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর আছে জিঙ্ক, তারপর আছে এফি, তারপর আছে এসএন, তারপর আছে হচ্ছে পিবি, তারপর আছে সিইউ, সিইউ এর পর হচ্ছে এইচজি, তারপর আছে হচ্ছে এজি, তারপর হচ্ছে এইউ। এটা হচ্ছে টোটাল। তো এটা হচ্ছে সিলভার, এটা হচ্ছে পারদ, এটা হচ্ছে গোল্ড, এটা হচ্ছে কপার। তাহলে বলছি সক্রিয়তা শ্রেণী অনুযায়ী লোহার সক্রিয়তা বেশি কার থেকে, যারা উপর দিকে আছে তাদের সক্রিয়তা বেশি। তাহলে এখানে লোহা কোথায়, এই যে লোহা, তাহলে লোহার থেকে কার বেশি হবে, দেখো লোহার নিচে যারা আছে তাদের থেকে। আর বাকি যারা আছে কি দেখো, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম,
এরা হচ্ছে পিএসসি বলা হয় এদেরকে, আমি বলে থাকি পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম এরা হচ্ছে সবসময় উপরে থাকে পিএসসি, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের জব, মানে টপ লেভেল জব, তাই তারা ওপরে থাকবে, তাই পিএসসি এরা একদম ওপরে থাকে। তার মানে পড়ে রইল কপার, তো কপারই দেখো লোহার থেকে নিচে থাকে, তাই জন্য অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এটাকে মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। চলো, বলছে মানুষের পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালের সঠিক সীমা কোনটা দিয়ে নির্ধারিত হয়? তাহলে এখানে মনে রাখবে, এটা ডাইরেক্ট কোশ্চেন, 11 থেকে 17 বছর, যেটাকে পিউবার্টি পিরিয়ড বলা হয় বা যেটাকে বয়ঃসন্ধিকাল বলা হয়ে থাকে। নেক্সট, নিম্নলিখিত কোন অণুতে দুটি পরমাণু ত্রিবন্ধনে যুক্ত আছে? তাহলে দেখো এখানে নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন এরকম ভাবে 3টে বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে তারা N2 গঠন করে, তাই এখানে সঠিক উত্তর হবে অপশন সি, নাইট্রোজেন। নেক্সট, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম ইত্যাদির মতন বিভিন্ন কোষ অঙ্গাণু একত্রে জীবনের মৌলিক একক গঠন করে, যাকে কি বলা হয়? অবভিয়াসলি জীবনের মৌলিক একক যে গঠন করে তাকে বলা হয় কোষ, তাই অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোলয়েড দ্রবণ সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক? বলছে কোলয়েড দ্রবণের কণাগুলি আকার খুব ছোট হয় না, খুব ছোট হয় তো আমরা বলতে পারি না। এটি কোলয়েড দ্রবণ, এটি কোলয়েড দ্রবণ মানে এটা হচ্ছে একটি কোলয়েড দ্রবণ সমসত্ব মিশ্রণ, আমি নয় হেটেরোজিনিয়াস মিক্সচার, অসমসত্ব মিশ্রণ। কোলয়েডগুলি তাদের মধ্যে দিয়ে যাওয়া আলোক রশ্মিকে ছড়িয়ে দেয় না, এর পথকে দৃশ্যমান করে তোলে। স্ক্যাটার করে, এখানে বলছে স্ক্যাটার করে না, তার মানে এটা ঠিক কথা বলছে না। একটি কোলয়েড দ্রবণ বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা নিয়ে গঠিত, একদম ঠিক কথা বলছে। তাই অপশন ডি আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে, কারণ কোনটি সঠিক সেটা নির্ণয় করতে দিয়েছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সংযোজন বিক্রিয়ার উদাহরণ নয়? সংযোজন বিক্রিয়ার উদাহরণ নয় কোনটি তোমাকে জানতে চেয়েছে। প্রাকৃতিক গ্যাসের দহন, যে কোনো প্রাকৃতিক গ্যাস বা কোনো বস্তুকে যদি তুমি দহন করো তাহলে সেটা কি? দহন হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। যেমন কার্বন তার সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করছে, করে কি উৎপন্ন করছে? কার্বন ডাই অক্সাইড। কারণ প্রাকৃতিক গ্যাসগুলো সাধারণত কি থাকবে? কার্বন থাকবে বা কার্বন ঘটিত যৌগ, তাদের দহনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়া, যেটা আজকেই লিখলাম, ক্যালসিয়াম অক্সাইড জল বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ যেগুলোতে A প্লাস বি তা থেকে যখন সি উৎপন্ন হয় সেগুলোই সংযোজন বিক্রিয়া। হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেন যখন বিক্রিয়া করছে করে উৎপন্ন করছে, তাহলে সেটাও একটা তোমার সংযোজন। কিন্তু সূর্যালোকের ফলে সিলভার ক্লোরাইড ধূসর হয়ে যাওয়া, বিক্রিয়াটা দেখো, 2AgCl, 2AgCl সিলভার ক্লোরাইড, সেটা যখন সূর্যালোক পড়ছে তখন সেটা বিয়োজিত হয়ে 2Ag প্লাস Cl উৎপন্ন করছে, সরি Cl2 উৎপন্ন করছে, Ag প্লাস Cl2 উৎপন্ন করছে, তার ফলে কি হচ্ছে? এটা ধূসর বর্ণের হয়ে যায়। তাই এইটা কি হলো? একটা প্রোডাক্ট ভেঙে দুখানা পদার্থ উৎপন্ন হলো, অর্থাৎ এ ভেঙে সি প্লাস ডি হয়ে, তার মানে এটা কি? বিয়োজন বিক্রিয়া। তাই এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে সংযোজন বিক্রিয়ার উদাহরণ নয় এটা। নেক্সট বলছে, একটি গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখাকে কি বলা হয়? গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখাকে কি বলা হয়? এটা বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে মেরু, এটা পোল, এটা সেন্টার অফ কার্ভেচার। এদের সংযোগকারী যে সরলরেখা তাকে কি বলা হয়? প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ বলা হয়। তাই অপশন বি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, যে প্রধান অক্ষ বলা হয় বিষয়টাকে। এই সঙ্গে আমাদের শেষ হয়ে যাচ্ছে যে 29শে নভেম্বরের সেকেন্ড শিফটের 20খানা কোশ্চেন। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা ঠিক মতন ভালোভাবে বুঝে নিতে পেরেছো এবং ঠিকঠাকভাবে তোমরা সেগুলোর যারা পরীক্ষা দিয়েছো তারা উত্তর করে আসতে পেরেছো, এটুকু আশা রাখবো। এবং আগামী দিনে যারা পরীক্ষা দিতে যাবে এই টাইপের জায়গাগুলোকে ভালো করে তৈরি করে যাও, কারণ এই সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসার চান্সেস প্রচুর পরিমাণে বেশি রয়েছে। এর সঙ্গে বলবো, তোমরা যারা রেকর্ডেড টাইপের ব্যাচ নিতে চাইছো, অর্থাৎ একদম ব্যাচে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, তুমি আসবে এবং যেখানে যেরকম দরকার সেইগুলো তুমি পড়তে চাইছো। যে তোমার সাপোজ মনে হচ্ছে ফিজিক্স পার্টটা আগে পড়া দরকার, পড়তে পারবে। মনে হচ্ছে কারোর বায়োলজি পার্টটা বেশি করে আগে পড়ে দরকার, সে পড়তে পারবে। এই টাইপের ব্যাচ যারা খুঁজছো তাদের জন্য একদম রেকর্ডেড কোর্স রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ওপর। এবং বিশেষ করে যারা ALP CBT2 এক্সাম দিতে চাও তাদের বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর একটা চ্যাপ্টার আছে, তার জন্য আলাদা একটা কিন্তু কোর্স রয়েছে। তো এগুলো সবই রেকর্ডেড ক্লাস,
শুধুমাত্র রেকর্ডেড ক্লাস বলে যে শুধু সেখানে রেকর্ডেড ক্লাসগুলোই পাবে আর কিছু পাবে তা না। আমাদের রেকর্ডেড ক্লাসের প্রধান বৈশিষ্ট্য হিসাবে যেটা রাখা হয়েছে, প্রত্যেকটা ব্যাচে তুমি কিন্তু প্র্যাকটিস সেশনের ক্লাস পাবে, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ হোক বা যেভাবেই হোক তোমাদেরকে প্র্যাকটিস সেশনের ক্লাসগুলো কিন্তু এই রেকর্ডেড ব্যাচের মধ্যে কিন্তু প্র্যাকটিসের ক্লাস হবে। এই না রেকর্ডেড ব্যাচ কিনেছো বলে তোমাকে আর কোনো ক্লাস পাবে না, যেগুলো আছে সেগুলোই দেখবে তা না, তোমাকে রিভিশন করানো হবে, প্র্যাকটিস কোশ্চেন করানো হবে, এগুলোর কাজ কিন্তু চলতে থাকবে। যাদের প্রয়োজন আছে, যাদের দরকার আছে, তারা ভাবনা চিন্তা করে দেখতে পারো। সময় নষ্ট করে লাভ নেই, আর সুযোগ চলে গেলে সুযোগ বারবার আসে না, তাই যার যেটা ইচ্ছা সে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে কাজ করবে। চলো আমরা চলে যাই আমাদের 29শে নভেম্বরের থার্ড শিফটে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলোকে দেখে নিই। চলো, বলছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট প্রস্তুত করার জন্য কোনটি ব্যবহার করা হয়? তো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, তার মানে কি ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট কোনটা সেটা আগে আমাদের জানতে হবে। যে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট মানে হাফ অণু জল আছে, তো এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে প্লাস্টার অফ প্যারিস বলে। তো প্লাস্টার অফ প্যারিস কিভাবে তৈরি হয়? ক্যালসিয়াম সালফেট, তার সঙ্গে 2 অণু জল, যেটাকে বলা হয় জিপসাম। ঠিক আছে, এটাকে যদি আমরা হিট দিই 393 এত কেলভিন টেম্পারেচারে হিট দেওয়া হয়, তাহলে ওর ভেতর থেকে জলের অণু বেরিয়ে যায়, গিয়ে এই জিনিসটা তৈরি করে, আর কি হয়, এদিকে জল তৈরি। এই যে তৈরি হলো, এটার নাম প্লাস্টার অফ প্যারিস, যেটাকে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট বলা হয়। আর এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডেকাহাইড্রেট। তো সরি, ডেকাহাইড্রেট না, এটা হচ্ছে বাইহাইড্রেট যাকে বলে। ডেকা হলে 10 হতো, এটা দুটো আছে মানে বাইহাইড্রেট। যাই হোক, ক্যালসিয়াম সালফেট এটাকে বলা হয় কি, জিপসাম। তাই অপশন সি আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, মানবদেহে মূত্র তৈরির উদ্দেশ্য কি? তাহলে মূত্র তৈরির উদ্দেশ্য কি? মূত্র মানে আমাদের কিডনি কি কাজ করে? ছেকনির কাজ করে। ছেকনির মাধ্যমে কি ছেকে? সেখানে যে সমস্ত দূষিত পদার্থগুলো আছে সেগুলোকে ছেকে নেয়, অর্থাৎ রক্তের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো নয়, দূষিত পদার্থ বিপাকীয় কার্যের ফলে উৎপন্ন হয়েছে, সেগুলোকে ছেকে নেয়, ছেকে সেগুলোকে মূত্রের মাধ্যমে বাইরে বের করে দেয়, আর রক্তটাকে পরিশুদ্ধ করে সেটাকে আবার পাঠিয়ে দেয়। তাহলে ওর কাজ কি? রক্তকে পরিশুদ্ধ করে বর্জ্য পদার্থ বের করা। তাই অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে, পরাগরেণু পুংকেশর থেকে গর্ভকেশরে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন। যদি একই ফুলের পরাগরেণু ওই স্থানে স্থানান্তর ঘটে, একই ফুলের পরাগরেণু স্থানান্তর ঘটে, অর্থাৎ একই ফুলের মধ্যে যদি পরাগরেণু পুংকেশর থেকে গর্ভকেশরে যায়, তবে তাকে কি বলে? সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ বলে। অন্যদিকে যদি পরাগরেণু এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তরিত হয়, তাহলে তাকে কি বলে? ক্রস পরাগায়ন। ক্রস পরাগায়ন বা ক্রস পলিনেশন বলা হয়, যেটার জন্য বায়ু কাজে লাগে, পাখিদের কাজে লাগে, পতঙ্গদের কাজে লাগে, এরকম বিভিন্ন জিনিসগুলোকে কাজে লাগে ক্রস পরাগায়ন করার জন্য। তাহলে প্রথম শূন্যস্থানটা হবে স্বক পরাগায়ন, আর দ্বিতীয়টা হবে ক্রস পরাগায়ন। তাই আমাদের সঠিক উত্তর অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলির মধ্যে আয়ন স্থানান্তর সংগঠিত হয়? রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আয়ন স্থানান্তর সংগঠিত হয় কোন বিক্রিয়ায়? সেটা হবে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। এটা নিয়ে ডিটেলসে আলোচনা করছি না, এটা নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, সেই জন্য এখানে আর আমি আলোচনা করছি না। যে আয়নগুলোর মধ্যে যে বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর মধ্যে আয়নের স্থানান্তর হয়, সেটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। চলো পরেরটা, অ্যামিবার মতন জীব কোষ বিভাজনের সময় দুটি কোষে বিভাজিত হয়, সেটা কিভাবে? সেটা হচ্ছে যে কোনো তল বরাবর। মনে করো অ্যামিবা এটা রয়েছে, ওর কোষ বিভাজনের প্রয়োজন, ও এই তল বরাবর বিভাজিত হতে পারে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, ও যে কোনো রকম ভাবে ও কিন্তু বিভাজিত হতে পারে, অর্থাৎ যে কোনো তল বরাবর বিভাজিত হয়। তাই জন্য এটার ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী। দেখো বলেছে, পৃথিবী যে বল দ্বারা চাঁদকে আকর্ষণ করে সেই বলটার মান কত হবে তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা জানি বলটা কি হবে, এফ ইজিক্যাল টু ই ইন্টু m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে জি এর ভ্যালু কত আছে? জি এর ভ্যালু দিয়েছে দেখো 6 ইন্টু 10⁻⁻11 ইন্টু এম এর ভ্যালু কত আছে? একটা হচ্ছে ভর দেখো 10 ইন্টু 10 6 ইন্টু 10⁻24, আর চাঁদেরটা দিয়েছে দেখো 8 ইন্টু 20 ডিভাইডেড বাই তোমার এখানে দিয়েছে দূরত্ব, দেখো দিয়েছে কত, 4 4 16 আর 10⁻6। তাহলে এখানে আমাদের বেশি কিছু করার নেই। দেখো 8 দিয়ে যদি এটাকে আমি কেটে দিই, 16কে যদি কেটে দিই, 4 4 16, 4 দিয়ে কেটে, আর এখানে 2
2 দিয়ে এটাকে কাটলে পারে 3, তাহলে 3 6 কত হচ্ছে 18 ইন্টু, এবার এখানে হিসাব করো উপরে কত আছে, এখানে 11 আর এখানে হচ্ছে 16, ঠিক আছে, আর ওপরে কত হচ্ছে, ওপরে আছে দেখো 24 আর 22, 24 আর 22 কত হচ্ছে 6, আর 11 আর 16 যোগ করলে কত হচ্ছে, 11 আর 16 যোগ করলে 11 আর 16 যোগ করলে পারে কত, 27 হচ্ছে। তাহলে তুমি করো 46 থেকে 27 কে বাদ দিয়ে দাও, 46 বাদ দাও, তাহলে তুমি কত পাবে, তাহলে তুমি কত পাবে, তাহলে আমরা কত পাচ্ছি, 46 থেকে 27 বাদ দিলে, 46 থেকে 27 বাদ দিলে আমরা পাচ্ছি 19 পাচ্ছি। তাহলে এখানে কত আসছে 10 টু দি পাওয়ার 19 আসছে, 10 টু দি পাওয়ার 19 আসছে। তাহলে এবার দেখো 10 টু দি পাওয়ার 19 এসছে, আমাকে কি করেছে এখানে এক ঘর পর দশমিক করেছে, মানে নিচে ঘর পর দশমিক নিচে আরো 10 বের করে নেওয়া হচ্ছে, তাহলে এর থেকে আরো 10 বের করে নেওয়া মানে, তাহলে আমাদের সঠিক অপশন বি 1.18 নিউটন একদম সঠিক উত্তর হবে। চলো পরেরটা, পরেরটা বলছে নিম্নলিখিত কোন ঘটনাটি বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে ঘটে। তাহলে বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে ঘটে বলছে সেভিং দর্পণে মুখের বড় প্রতিবিম্ব গঠিত হওয়া, একদমই নয়। সমতল দর্পণে প্রতিবিম্ব গঠন নয়। রামধনু গঠন না। অগ্রিম সূর্যোদয় এবং বিলম্বিত সূর্যোদয়, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ সূর্য উদয়ের কিছু আগে সূর্যকে দেখা এবং সূর্য অস্ত চলে যাওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত দেখা, সেটা ঘটে বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে। গত একটা ক্লাসে আমি বলেছিলাম, একটা এইচডব্লিউ দিয়েছিলাম, যেটা সবাই আমাদের এত ভালো ভালো স্টুডেন্ট কেউ কোনো উত্তর করতে পারিনি, ধরে নেবো করতে পারিনি, কারণ উত্তর যারা জানতো তাহলে তারা তো করতো, কারণ একটা যদি টিচার একটা ভুল বললে পারে সঙ্গে সঙ্গে যাদের মাথা গরম হয়ে যায় তাদের ওই সামান্য একটা প্রশ্নের উত্তর করা যেত, যদি করিনি তো সেই জন্য আরো একবার আমি বলছি, দেখি এবার কজন করে, যে এই যে অগ্রিম সূর্যোদয় এবং বিলম্বিত সূর্যাস্ত যদি না হতো বা বায়ুমণ্ডলীয় প্রতিসরণ না হতো, তাহলে আমাদের দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হতো, দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হতো সেটা আমাকে বলবে। হ্যাঁ, তুমি বলবে যে দিনের দৈর্ঘ্য কমে যেত, সেটা আমি জানতে চাইনি, আমি জানতে চাইছি যে দিনের দৈর্ঘ্যের কত সময়ের পরিবর্তন হতো, মানে কত মিনিট দিন কমে যেত বা ছোট হতো, বা কত মিনিট দিন বেড়ে যেত, সেটা আমি জানতে চাইছি। সকলে আমাকে সেটা জানাবে, দেখবো কেমন কারা উত্তর করতে পারো। নেক্সট, একটি গতিশীল বস্তুর গতিশক্তি নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভর করে। তাহলে গতিশক্তি মানে কাইনেটিক এনার্জিকে পড়তে, তো কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম স্কয়ার, তার ফর্মুলা। তাহলে বস্তুর ভর এবং বেগ, তার বেগের বর্গ, এই দুটোর ওপর নির্ভর করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উভয় 1 এবং 2 আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, বলছে দুটি বৃত্তাকার কুণ্ডলী রয়েছে, সেই দুটো বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে দিয়ে কুণ্ডলী এ এবং বি রয়েছে, যাদের ব্যাসার্ধ আর একই, দুজনার ব্যাসার্ধ এবং একই আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু তারের পাক সংখ্যা একজনার 50 একজনার 100, তাহলে চুম্বক ক্ষেত্র কি হবে। তো বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক প্রবাহের ক্ষেত্রে মানে তড়িৎ প্রবাহ হলে চুম্বক ক্ষেত্র বি ইজিক্যাল টু ফর্মুলা হচ্ছে μ0 ni ডিভাইডেড বাই হচ্ছে 2r, এরকম একটা ফর্মুলা হয়। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে চুম্বক ক্ষেত্রের, যেখানে আমরা দেখতে পাচ্ছি চুম্বক ক্ষেত্রের মান সেটা প্রপোর্শনাল হচ্ছে n, মানে হচ্ছে তারের পাক সংখ্যা, অর্থাৎ তারের পাক সংখ্যা যার বেশি সেখানে চুম্বক ক্ষেত্র বেশি হবে, তারের পাক সংখ্যা যার কম সেখানে কম হবে। তাহলে বি যে তারটা রয়েছে তার পাক সংখ্যা 100, অর্থাৎ বি এর চুম্বক ক্ষেত্র হবে, এর চুম্বক ক্ষেত্র কম হবে, তাই আমরা বলতে পারি অপশন বি, বি ইজ গ্রেটার দেন এ, আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে সাধারণ সরল স্থায়ী কলা। তাহলে সবচেয়ে সাধারণ সরল স্থায়ী কলা সেটা হচ্ছে আমাদের প্যারেনকাইমা, তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্যারেনকাইমা কারেক্ট অ্যান্সার। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, দর্পণ থেকে বস্তুটি 60 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, তাহলে সদ্বিম্ব গঠন করে, প্রতিবিম্বের দূরত্ব কত হবে সেটা তোমাকে বের, তাহলে 1/f ইজিক্যাল টু 1/v প্লাস 1/u। তাহলে এখানে যদি আমরা বের করতে যাচ্ছি 1/v এর মান, তাহলে কি হয়ে যাবে 1/f মাইনাস 1/u। তাহলে f কত, অবতল দর্পণ বলেছে, অবতল দর্পণের ক্ষেত্রে f কি হবে, মাইনাস হবে। u কত, u হচ্ছে 1/60, তো 60টাও কি হবে, মাইনাস হবে, আলোর মাপছি সেই কারণের জন্য।
তাহলে এলসিএম নিলে পারে হচ্ছে 60, তাহলে এখানে 20 থেকে কত হবে, এটা হচ্ছে 3 বার আর এটা হচ্ছে যোগ হয়ে যাবে 1 হয়ে যাবে, তার মানে হচ্ছে 2/6, তার মানে হচ্ছে -2/6, -2/60 পরে কি হবে -1/30, -1/30 হওয়া মানে অপশন এ আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, যদি বিভব পার্থক্য অপরিবর্তিত রেখে একটি পরিবাহীর রোধ 3 গুণ করা হয় তাহলে তড়িৎ প্রবাহ কি হবে? আমরা জানি কি V = IR, ওহমের সূত্র থেকে জানি। এবার আমাদের যদি V কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমরা বলতে পারি I is inversely proportional R হবে, I = inversely proportional R হবে। তাহলে বলছে পরিবাহীর রোধ 3 গুণ করা হয়েছে, রোধ যদি তুমি 3 গুণ করে দাও তাহলে I কি হলো, আগের I কত ছিল, এটা 3 গুণ করলে কি হয়ে যাচ্ছে, 1/3 কমে যাচ্ছে। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে। একটি গাড়ি 5 সেকেন্ডে তার বেগ 40 থেকে 20 করলো, তাহলে ত্বরণ কত হবে তোমাকে সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা জানি বেগের পরিবর্তন বাই সময়, তাহলে অন্তিম বেগ মাইনাস হচ্ছে ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই সময়, তাহলে কত হচ্ছে -20/5, তাহলে আসছে -4 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন বি -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। নেক্সট, উদ্ভিদ হরমোন এবং তাদের কাজের মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো কি দিয়েছে, বলছে জিব্বেরেলিন কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে, সাইটোকাইনিন কোষ বিভাজনকে উদ্দীপিত করে, অ্যাবসিসিক অ্যাসিড বৃদ্ধিতে বাধা দেয়। তাহলে একদম ঠিক কথা বলেছে, এটা সঠিক সেটা বের করতে আমাদের এটাই সঠিক। পরেরটা দিয়েছে দেখো জিব্বেরেলিন কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে, সাইটোকাইনিন বৃদ্ধিতে বাধা দেয়, যেটা একদমই ভুল কথা, তার মানে এটা হচ্ছে না। জিব্বেরেলিন কোষ বিভাজনকে উদ্দীপিত করে নয়, সাইটোকাইনিন কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে একদমই নয়, বাতিল। জিব্বেরেলিনের বৃদ্ধিতে বাধা দেয় একদমই নয়, এবং অ্যাবসিসিক অ্যাসিড কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে একদম নয়। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে। নেক্সট বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি NaCl এর সাংকেতিক ভর? তাহলে NaCl, সোডিয়ামের কত, সোডিয়ামের 23, ক্লোরিনের কত, সেটা হচ্ছে 35.5, যোগ করলে কত হয় 55। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি 58.5 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সম্পৃক্ত কার্বন যৌগ? সম্পৃক্ত কার্বন মানে লাস্টে হবে N, হবে N যুক্ত থাকবে। তাহলে দেখো অপশন এ তেই রয়েছে অ্যালকেন, লাস্টে N যুক্ত আছে, তার মানে সম্পৃক্ত যৌগ, তাই অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। SER এর সম্পূর্ণ নাম, যা একটি কোষ অঙ্গাণু, ফ্যাট অণু এবং লিপিড উৎপাদনে সাহায্য করে, কোষের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে SER হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটাকে বলা হয় হচ্ছে SER, যেটাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। আর একটা আছে RER, অর্থাৎ রাফ সারফেস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তীটাই, বলছে জলের স্থায়ী ক্ষারতা দূরীকরণের কাজে কোনটিকে ব্যবহার করব? তাহলে জলের স্থায়ী ক্ষারতা দূর করতে গেলে পারে আমরা কোন বিষয়টাকে ব্যবহার করব সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে জলের স্থায়ী ক্ষারতা দূরীকরণের জন্য আমরা যে জিনিসটাকে ইউজ করি সেটা হচ্ছে Na2CO3, অর্থাৎ সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম কার্বনেট যেটাকে বলা হয় ওয়াশিং সোডা, তাই অপশন সি আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে পদার্থের কণার ক্রমাগত গতিবিধি সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? আমরা যদি তাপমাত্রা হ্রাস করি, অর্থাৎ তাপমাত্রা যদি আমরা কমিয়ে দিই তাহলে পারে কি বলছে, হ্রাস করি তাহলে কণার গতিশক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রা কমিয়ে দিলে গতিশক্তি বৃদ্ধি পাবে, কোনোভাবেই বৃদ্ধি পাবে না, তাহলে এটা ভুল কথা। তাপমাত্রা পরিবর্তন কণার গতিশক্তির ওপর কোনো প্রভাব ফেলে না, না এটা ঠিক বলছে না। তাপমাত্রা বাড়ালে কণার গতিশক্তি কমে যায়, একদম নয়। তাপমাত্রা বাড়ালে কণার গতিশক্তি বৃদ্ধি পায়, তাই অপশন ডি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট বলছে প্রলম্বন সম্পর্কে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? প্রলম্বন সম্বন্ধে, এটাও একটা রিপিটেড কোশ্চেন। প্রলম্বন একটি অসমসত্ব মিশ্রণ, 100% ঠিক কথা বলেছে। গ্যাসের মধ্যে ভেসে থাকা কঠিনকে প্রলম্বন বলে, না এটা আমরা বলতে পারছি না গ্যাসের মধ্যে ভেসে থাকা কঠিনকে প্রলম্বন বলে, এটা কোনটা বিস্তার মাধ্যম কোনটা বিস্তৃত দশা এই জাতীয় কিছু জিনিস হলে কলয়েড দ্রবণ হতে পারত, কিন্তু প্রলম্বনের মধ্যে এই জাতীয় বিষয় হয় না, তাই এটা আমরা বলতে পারছি না।
প্রলম্বনের কণাগুলি খালি চোখে দেখা যায় না, অবশ্যই খালি চোখে দেখা যায়। প্রলম্বন একটি সমসত্ব মিশ্রণ একদমই নয়, প্রলম্বন হচ্ছে একটা অসমসত্ব মিশ্রণ। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তাহলে সেই সঙ্গে আমাদের 29শে নভেম্বরের থার্ড শিফটের প্রত্যেকটা কোশ্চেনকে আমরা সলভ করানো কমপ্লিট করে দিলাম। একই সঙ্গে মোটমাট আমাদের এএলপি সিবিটি 1 এক্সামে যে 300 খানা জেনারেল সায়েন্সের কোশ্চেন ছিল, সেই 300 খানা কোশ্চেন প্রত্যেকটাকে আমরা সলিউশন করিয়ে দিয়েছি। যদি কোনো জায়গায় কোনো ভুল ভ্রান্তি কিছু থেকে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, সেটা নিজেদের মধ্যে ডিসকাস করে বিষয়টাকে দেখে বুঝে শুনে যাচাই করে নেওয়া হবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের বলবো যে আমাদের এই যে 300টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল, আমি চেষ্টা করব, এখন আমার হাতে সময় নেই, যদি সময় হয় আমি চেষ্টা করব এর পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার। তো সেটা একটু টাইম সাপেক্ষ বিষয়, যখন সময় হবে নিশ্চয়ই সেটা দিয়ে দেওয়া হবে, কারণ খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় এটা কিছু নয়। ক্লাসটা দেখলে, জিনিসগুলো শিখলে এটাই যথেষ্ট। ভালো করে থিওরি পড়ো। যাদের আগামী দিনে এক্সাম আছে তাদেরকে একটাই জিনিস বলবো, খুব ভালো করে থিওরি পড়ো, কনসেপচুয়ালি জেনারেল সায়েন্স পড়ো, তাহলে সব থেকে বেশি লাভ হবে। কোশ্চেন প্র্যাকটিস, কোশ্চেনের পেছনে দৌড়ে কোনো লাভ নেই, কারণ পরীক্ষা যারা দিচ্ছে তাদের রিভিউ থেকে এইটুকু ক্লিয়ার যে যারা একমাত্র কনসেপচুয়ালি চ্যাপ্টার ওয়াইজ খুব ধরে ধরে ভালো করে পড়ে গেছে, তারা কিন্তু পরীক্ষায়, তাদের কাছে জেনারেল সায়েন্স কোনো চাপেরই বিষয় হচ্ছে না, তারা অনায়াসে উত্তর করে চলে আসছে। যদি তোমাকে প্র্যাকটিস করতে হয়, ম্যাথ রিজনিং খুব বেশি করে প্র্যাকটিস করো, কারণ ওখানে ক্যালকুলেশনের স্পিড যত বাড়াতে পারবে পরীক্ষার সময় তুমি তত টাইমটা বাঁচাতে পারবে। এর সঙ্গে তোমাদেরকে বলবো, আগামী দিনে যেহেতু আমাদের এই পার্টের ক্লাস কমপ্লিট হয়ে গেল, নেক্সট আগামী দিনে তোমরা কি ধরনের ক্লাস চাইছো, কোন বিষয়ের উপর ক্লাস চাইছো, অবশ্যই সকলে কমেন্ট সেকশনে লেখো যে তোমাদের কি ধরনের ক্লাস দরকার। প্রয়োজন তোমার, যদি প্রয়োজন থাকে অবশ্যই লিখবে, যদি প্রয়োজন না থাকে তাহলে কিছু করার দরকার নেই। আর সেই সঙ্গে বলবো, আমাদের সঙ্গে যুক্ত থাকো, থেকে নিয়মিতভাবে পড়াশোনা করো, অবশ্যই করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট সবাইকে বলবো যে তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত থেকে পড়াশোনা করতে চাইছো, আমাদের পেড ব্যাচে যুক্ত হতে চাইছো, যা মনে হতে পারে যে কনসেপচুয়াল চ্যাপ্টার ওয়াইজ ভাবে তুমি জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং পড়তে চাও, তাহলে অবশ্যই আমাদের পেড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। সেখান থেকে তুমি প্রত্যেকটা ক্লাসের ডেমো ক্লাস, ডেমো পিডিএফ সবকিছু দেওয়া রয়েছে, সেগুলো দেখে নিতে পারো। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে ক্লাস করতে পারো। এটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের প্রয়োজন থাকলে করবে, না প্রয়োজন থাকলে কিচ্ছু করার দরকার নেই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে গুড বাই।